আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আবারও ইসরায়েলি বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে হামাসের পেতে রাখা বোমায় ৩ ইসরায়েলি সেনা নিহত। জানিয়ে দিব আবারও ত্রাণ কেন্দ্রে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা, নিহত ২৭। জানিয়ে দিব সংঘাত সহিংসতা, সুদানের ৪০ লাখের বেশি মানুষ পালিয়েছে। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার সামরিক ঘাঁটি কমিয়ে আনার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আবারও ইসরায়েলি বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে নতুন আরও একটি প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করার দাবি করেছে। হুতি রোববার রাতে এক বিবৃতিতে জানিয়েছে তারা জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দখলকৃত ইয়াফা এলাকায় বেন গুয়েন বিমানবন্দর লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। হুতি বলেছে আল্লাহর করুণায় অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। ৪০ লাখ ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হুতি জানিয়েছে তারা গাজার অবস্থার পর্যবেক্ষণ করছে, অবরুদ্ধ উপত্যকাটিতে জনগণের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। হুতি আরও বলেছে তারা আল কাসাম ব্রিগেড এবং আল কুদস ব্রিগেড এবং সমস্ত বীর মুজাহিদদের প্রতি তাদের আরব এবং ইসলামী জিহাদি সামরিক সালাম জানাচ্ছে, যারা জাতিকে রক্ষা করে তখন অন্যরা তাদের জীবন উৎসর্গ করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের অভিযান পরিচালিত করবে। হুতি প্রায় প্রতিদিনই ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। কয়েক ঘন্টা আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণে ইসরায়েলি দখলকৃত অঞ্চলগুলোতে সাইরেন বাজানো হয়েছে। বাহিনীটি এক বিবৃতিতে জানিয়েছে সোমবার সন্ধ্যায় ইসরায়েলের কেন্দ্রীয় অংশ আল কুদস এলাকায় বেশ কয়েকটি অবৈধ পশ্চিম তীর বসতি এবং দখলকৃত ভূমির দক্ষিণ সেক্টরের কিছু এলাকায় বিমান হামলায় সাইরেন সক্রিয় করা হয়। ইসরায়েলি বাহিনীর দাবি তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রজেক্টরটি প্রতিরোধ করেছে। হামাসের পেতে রাখা বোমায় ৩ ইসরায়েলি সেনা নিহত। রাস্তার পাশে বোমা বিস্ফোরিত হয়ে ৩ ইসরায়েলি সেনা নিহত, আরও ২ জন আহত হয়েছেন। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় সামরিক অভিযানের অংশ নেওয়ার সময় এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর বরাদ্দে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইম অব ইসরায়েল। নিহতরা হলেন কমব্যাট মেডিকেল স্টাফ সার্জেন্ট লিও স্টাইননাক, কমব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট ওফে রাহনা ও ইস্ট্রোমার্ডার। জাবালিয়ায় নিহত সেনা আইডিএফ এর ৯ম আর্মার্ড ব্যাটালিয়নের একটি প্লাটুনের অংশ হয়ে বিশেষ অভিযানে অংশ নিয়েছিলেন। আইডিএফ এর প্রাথমিক তদন্তে জানা গেছে ওই ৫ সেনা হামবি কিপে করে সেনাবাহিনীর ফায়ার ইঞ্জিনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল গাজায় ইসরায়েলি সাজোয়া যানের আগুন নেভানো। ওই এপিসিতে কারিগরি ত্রুটির কারণে আগুন লেগেছিল। জাবালিয়া থেকে বের হয়ে আসার পথে গাড়িবহরে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়। এতে ৩ সেনা নিহত এবং ২ জন আহত হন। ২ আহত সেনা এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন। পরবর্তীতে একই রাস্তার পাশে আরও ২টি বোমা চিহ্নিত করেছে আইডিএফ। বোমাগুলো বিস্ফোরণের জন্য প্রস্তুত রাখা হয়েছিল, তবে সেগুলো বিস্ফোরিত হয়নি কেন তা এখনও স্পষ্ট নয়। চলতি বছরের জানুয়ারিতে যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হয়েছিল তা ১৮ মার্চ বাতিল করে ইসরায়েল আবার হামলা শুরু করে। এরপর থেকে গাজায় বিমান এবং স্থলপথে হামলা আরও তীব্র হয়। আবারও ত্রাণ কেন্দ্রে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা, নিহত ২৭। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দক্ষিণ অঞ্চলের রাফা শহরে এক ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ২৭ জন বেসামরিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৯০ জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্ধারকারীদের বরাত দিয়ে এপি এই তথ্য জানিয়েছে। গাজার বেসামরিক সুরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, রাফাল আল আলম এলাকায় মার্কিন প্রতিষ্ঠা থেকে ত্রাণ পেতে আসা বেসামরিক মানুষদের উপর আনুমানিক হামলা চালানো হয়েছে। মাহমুদ আরও বলেছেন, ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক এবং ড্রোন হামলা করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে রোববার একই স্থানে হামলায় ৩১ জন নিহত এবং ১৭৬ জন আহত হয়েছিল, যদিও ইসরায়েল সেই হামলার দায় স্বীকার করেছে। সাক্ষী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোরবেলা থেকে হাজারো মানুষ ত্রাণ পেতে আল আলম মোড়ের কাছে জড়ো হতে শুরু করেন। সে সময় ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক এবং ড্রোন থেকে গুলি চালাতে থাকে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় 10 কেন্দ্রের কাছে নিহতদের সংখ্যা 27 এবং আহতের সংখ্যা 90 ছাড়িয়েছে বলে জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা বেসামরিকদের লক্ষ্য করে গুলি করেনি। তারা বলছে কিছু সন্দেহভাজন ব্যক্তি তাদের দিকে এগিয়ে আসায় সতর্কমূলক গুলি চালানো হয়। তবে প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়রা বলেছেন ইসরায়েলি সেনারা সরাসরি নিরীহ মানুষদের উপর গুলি চালিয়েছে। এতে অনেকে প্রাণ হারিয়েছেন। রানিয়া আল বাল্ট নামে এক নারী বলেছেন, আমি আমার স্বামীর সঙ্গে ত্রাণ নিতে এসেছিলাম, কিন্তু গুলির শব্দে সবাই ছুটে পালাতে বাধ্য হয়েছিল। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এই ঘটনার ন্যায় বিচার ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তিনি বলেছেন, গাজাবাসীরা খাবারের জন্য জীবন বিপন্ন করছে, যা একদমই অগ্রহণযোগ্য। ত্রাণ বিতরণকারী গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জানিয়েছে তাদের ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। তবে সামরিক এলাকায় অনুপ্রবেশের কারণে কিছু মানুষ আহত হয়েছে। তারা ইসরায়েলি বাহিনীর তদন্তের অপেক্ষায় রয়েছে। গত 18 মার্চ গাজায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন ত্রাণ প্রবেশে বাধা দিয়ে আসছিল ইসরায়েল। সম্প্রতি সীমিত পরিমাণ ত্রাণ জিএসএফ এর মাধ্যমে বিতরণ শুরু করলেও তার চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। সংঘাত সহিংসতা সুদানে 40 লাখের বেশি মানুষ পালিয়েছে। সুদানে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত 4 বিলিয়নেরও বেশি মানুষ পালিয়ে গিয়েছেন। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। সংস্থাটির মুখপাত্র ইউজিন বনজিগ এক সংবাদ ব্রিফিংয়ে জানান, এই বিপুল সংখ্যক মানুষের বাস্তুচ্যুতি আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলছে। 2023 সালের এপ্রিল মাসে সুদানের শুরু হওয়ার সংঘাতের কারণে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড অ্যাকশন ফোর্সেসের মধ্যে ক্ষমতার লড়াই দেশটিতে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। এর ফলে খাদ্য সংকট, স্বাস্থ্যসেবার অভাব এবং মৌলিক বিষয়গুলির মারাত্মক অবনতি ঘটেছে, যা সাধারণ মানুষকে দেশ ছাড়তে বাধ্য করেছে। জাতিসংঘের মতে বাস্তুচ্যুত মানুষের মধ্যে অনেকেই প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে, যার মধ্যে চাদ, দক্ষিণ সুদান, মিশর, ইথিওপিয়া এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র উল্লেখ করে। এই দেশগুলো এমনিতেই সীমিত সম্পদ নিয়ে পরিচালিত হয়, ফলে সুদানের শরণার্থীদের আগমন তাদের উপর আরও চাপ সৃষ্টি করছে। HMR অন্যান্য সাহায্য সংস্থাগুলো বাস্তুচ্যুতদের জন্য জরুরি সহায়তা প্রদানের চেষ্টা করছে, তবে প্রয়োজনের তুলনায় এটি অপ্রতুল। ইউজিং বিং বলেছেন, এই বিশাল আকারের বাস্তুচ্যুতি শুধু মানবিক সংকটই নয়, এটি এই অঞ্চলের এবং বিশ্বজুড়ে স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সুদানের সংঘাত নিরসনে এবং বাস্তুচ্যুতিদের সহায়তার জন্য আরও বেশি সমর্থন ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এবং শান্তি ফিরে না এলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ায় সামরিক ঘাঁটি কমিয়ে আনার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে দেশটিতে থাকা 8টি সামরিক ঘাঁটি কমিয়ে মাত্র একটি ঘাঁটিতে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তুরস্কের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিযুক্ত নতুন বিশেষ দূত থমাস ব্যারাক এই ঘোষণা দেন। ব্যারাক জানান, বিগত শতাব্দীর মার্কিন নীতিগুলো কার্যকর হয়নি বলেই এবার একটি বিভিন্ন কৌশল নেওয়া হচ্ছে। সিরিয়ার প্রায় 2000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যারা ইসলামিক টেস্টের পুনরুত্থান ঠেকাতে স্থানীয় বাহিনীর সঙ্গে কাজ করছে। মূলত এই বাহিনী উত্তর পূর্ব সিরিয়া অবস্থান করছে। তিনি বলেছেন, এই ঘাঁটি কমানোর প্রক্রিয়ার মধ্যেই দেইর আর জোর অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সামরিক সরঞ্জাম ও বাহন এবং সেগুলো হাসাকা প্রদেশে সরিয়ে নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী দেইর আল জোল থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। এদিকে সিরিয়ায় নতুন করে গঠনের সম্ভাবনার মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে নতুন সিরিয়ান সরকারের অংশ হিসেবে একীভূত করার প্রচেষ্টাও চলছে।